জানা অজানা। কেমন আছে বাঘেরা? আজ এবং কাল জানা অজানায় শুনবেন ধারাবাহিক কথিকা। আজ প্রথম পর্ব লিখেছেন মানস ভট্টাচার্য। ছোটবেলায় প্রাইমারি বিভাগে পড়ার সময় কিশলয় থেকে বাঘের বাচ্চা বলে একটা গল্প পড়েছিলাম। জঙ্গলেরও যে আলাদা নিয়মকানুন হয় বা এখানকার পশুদেরও যে রুটিন গোছের কিছু একটা আছে, তা সেখান থেকেই প্রথম জানতে পারা। জেনেছিলাম কিভাবে বাঘিনী তার শাবকদের লাফাতে শেখায়, সাঁতার কাটতে শেখায়, শেখায় শিকার ধরতে। একেবারে ঘরোয়া ট্রেনিং। তারপর যতদিন গিয়েছে টেলিভিশনের পর্দায় বিভিন্ন পশু পাখির সঙ্গে বাঘেদের গল্প অনেক দেখেছি, শুনেছি। বেশিরভাগই অবশ্য ভুলে গিয়েছি। কাট্টু 2020 সালের জানুয়ারি মাস। একটা প্রজেক্টের কাজে সদলবলে গোটা মাস পশ্চিমবঙ্গের সুন্দরবনে। সন্ধ্যাবেলায় কনকনে ঠান্ডায় মোটা মোটা শীতের পোশাক গায়ে চড়িয়ে লঞ্চের ওপরের ডেকে চৌকিতে বসে। দূর থেকে মাঝে মাঝে স্টিমার চলে যাচ্ছে আর ঢেউ এসে আমাদের লঞ্চ দুলিয়ে দিচ্ছে। সামনে বসে লঞ্চের চালক সুব্রত বরকন্দাজ। ঘুটঘুটে অন্ধকারে সেদিন ওর কাছে এই বনের বাঘেদের গল্প শুনেছিলাম। এখানকার বাঘেরা বেশিরভাগই তাদের এলাকা চিহ্নিত করে ওই এলাকার কোনো বড় গাছের গুঁড়িতে আঁচড় দিয়ে। অন্য কোনো বাঘ যদি সেই এলাকা দখল করতে চায়, তবে তাকে ওই আঁচড়ের থেকে উঁচুতে আঁচড় মারতে হয়। আর তখনই ব্যাস, দুই বাঘে লাগে মারামারি। এরকম আরও অনেক গল্প। মোদ্দা কথা, যাদের জীবনযাত্রা এমন ঘটনাবহুল, সেই সব বাঘেরা যদি কথা বলতে পারত, তবে তাদের কেমন আছেন আপনারা জিজ্ঞেস করলে হয়তো উত্তর দিত, এই চলে যাচ্ছে আর কি। তাহলে আমরা সর্বক্ষণ কেন বাঘেরা ভালো নেই, বাঘেরা বিলুপ্ত হয়ে যাচ্ছে ইত্যাদি প্রভৃতি বলে কান্নাকাটি করি? কারণ আমরা একটা জিনিস করতে পারি যা ওরা পারে না: সার্ভে, সমীক্ষা। রেকর্ড বলছে 1900 সাল নাগাদ ভারতে বাঘ ছিল প্রায় 1 লক্ষের কাছাকাছি, যা এখন এসে ঠেকেছে 3000-এর আশেপাশে। মাঝে সংখ্যাটা কিছু বাড়লে কমলেও বোঝাই যাচ্ছে মোটের ওপর ওরা বেশ কমেই গিয়েছে। অতএব এদিক থেকে এক বাক্যেই স্বীকার করে নিতে হয় যে বাঘেরা ভালো নেই। কিন্তু প্রশ্ন হলো, এই বিলুপ্তির পদযাত্রা পৃথিবীর বুকে কি এই প্রথম? আর বাঘেরাই কি একা বিলুপ্ত হওয়ার পথে? দুটো প্রশ্নেরই উত্তর হলো না। তবে আমাদের এত মাথা ব্যথা কিসের? মাথা ব্যথা রয়েছে কারণ শিল্প বিপ্লবের পর থেকে পৃথিবীর জীবকুলের সিংহভাগ বিলুপ্তির কারণ মানুষের বেহিসাবি জীবনচর্যা। তাই বিবেক দংশন যথেষ্টই আছে। আলোচনার সুবিধের জন্য এই পর্বে শুধুমাত্র আদিম ব্যাঘ্র বিলুপ্তির গল্প বলবো। পরের পর্বে এখানকার বাঘমামাদের কথা। বাঘেরা হলো ফেলিডে বলে একটা বিশাল পরিবারের সদস্য, যার মধ্যে বাড়ির ম্যাও বিড়াল থেকে শুরু করে জঙ্গলের জাগুয়ার অবধি সকলে রয়েছে। প্রায় 1 কোটি বছর আগে পৃথিবীর বিশাল পালা পরিবর্তন চলছিল। খুব দ্রুততায় মেরুতে বরফ জমে সমুদ্রতল নামিয়ে দিচ্ছিল, অর্থাৎ দ্রুত শুষ্কতার প্রসার। উত্তর আমেরিকায় বেড়ে উঠছিল ঘোড়া, গন্ডার ইত্যাদিরা। এশিয়া, ইউরোপে বাড়ছিল বেড়াল, হরিণ, শুয়োর এরা। আফ্রিকার হাতি ঠিক করে উঠতে পারছে না কোথায় স্থায়ী আস্তানা বানাবে, তাই সে পৃথিবীময় ঘুরে বেড়াচ্ছে। ঠিক এই সময় আদিম বাঘ আলাদা হয়ে যায় বেড়ালদের থেকে। আলাদা হওয়া মানে তাদের দেখতে, শুনতে, রকমে সকমে আলাদা করে চেনা যাবে এমন। আর প্রায় 50 লক্ষ বছর আগে ফেলিডে পরিবার থেকে একটা অংশ সম্পূর্ণ আলাদা কিছু বৈশিষ্ট্য নিয়ে বেরিয়ে আসে। এদের নাম দেওয়া হয়েছে প্যান্থেরা। এরা মূলত গর্জন করতে পারে, হালুম করে, যেমন বাঘ, সিংহ, চিতা, জাগুয়ার ইত্যাদি। আদিম বাঘেদের ক্ষমতা আর হিংস্রতার কাছে এখনকার বাঘমামারা প্রায় মেনি বেড়াল। তাদের ছিল লম্বা দুটো করে ক্যানাইন দাঁত, আমাদের হাতের পাতার থেকেও লম্বা। দাঁতে, নখে, পেশিতে, শোনার ক্ষমতায়, দৌড়ের গতিতে এরা ছিল একেবারে যাকে বলে কিলিং মেশিন। প্রায় 25 লক্ষ বছর আগে থেকে শুরু করে এই সেবার টুথ বাঘেদের পাওয়া যায় প্রায় 10,000 বছর আগে অবধি। গত তুষার যুগের বরফ তখন গলছে। সেই বরফ প্রায় 27 লক্ষ বছরের পুরনো। অতএব
এই আদিম দেঁতো বাঘেরা একটা তুষার যুগের শুরু থেকে প্রায় শেষ অবধি দেখে সেই আদিম বরফের সঙ্গেই বিলুপ্ত হয়ে গিয়েছে। তখন মানুষের হাতে নিজের তৈরি পাথরের ধারালো অস্ত্র। চলছে নব্যপ্রস্তর যুগ। কি ভীষণ নাটকীয় এই প্রকৃতি! পৃথিবীর ওপর জীবনের এই সব আগমন আর বিলুপ্তি হয়েছে প্রকৃতির সঙ্গেই তাল মিলিয়ে, না আগে না পরে, যতদিন না মানুষ এসে এই আইনের বইতে কোনো পরিবর্তন করছে। আগামী পর্বে বলবো সেই গল্প। আজ এইখানেই থাক। কেমন আছে বাঘেরা প্রথম পর্ব শুনলেন জানা অজানায়। লিখেছেন মানস ভট্টাচার্য। আগামীকাল এই ধারাবাহিক কথিকার দ্বিতীয় ও শেষ পর্ব সকাল ৮টায়। জানা অজানা। কেমন আছে বাঘেরা ধারাবাহিক কথিকার দ্বিতীয় ও শেষ পর্ব আজ জানা অজানায়। এটি লিখেছেন মানস ভট্টাচার্য। ৩ প্রাপ্তবয়স্ক ভাই, এক বোন আর মা একসঙ্গে ৩০ কি ৩৫ ফুট উঁচু ইয়া বড় বড় পাথরের ছায়ায় গরমকালের দুপুরে শুয়ে আছে। যে ভাইয়ের বয়স বাকিদের থেকে একটু বেশি, সে খানিক উঠে পায়চারি করতে না করতেই ঝোপের আড়ালে একটা হরিণকে দেখতে পেল। ততদিনে এই ভাই শিকার ধরতে বেশ দক্ষ হয়ে উঠেছে। তুলতুলে হাতের তালুতে ভর দিয়ে মাথা নিচু করে সে যতটা পেরেছে হরিণের কাছে চলে গিয়েছে। হরিণ এখনও ওকে নজর করেনি। এই মুহূর্তে বাঘ ভায়া যেন নিঃশ্বাসও হিসেব করে নিচ্ছে। বাকি কাজটা গতির, দৌড়ে গিয়ে ধরতে পারলেই সফলতা। এমন সময় ক্যামেরায় ফটো তোলার খচখচানি শব্দ, ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফারদের অনুপ্রবেশ আর কি। ব্যাস, হরিণ লাফাতে লাফাতে জঙ্গলের মধ্যে উধাও হয়ে গেল, আর বাঘ ভাইটি হতাশ হয়ে তার বিশ্রামরত পরিবারের কাছে ফেরত চলে এলো। তাকে দেখে বাকিরা, বিশেষ করে মা, কিছুটা বিরক্ত। বাকিদের দেখেও কেউ একটা ভালো মুডে আছে বলে মনে হচ্ছে না। গভীর জঙ্গলে এরকম দৃশ্য অল্প কয়েকদিনের জন্যই দেখা যেতে পারে, কারণ বাঘেরা বড় পরিবারে থাকতে অস্বস্তি বোধ করে, বেশি দিন একসঙ্গে থাকতে পারে না। তাই ওদের থাকার জন্য বড় এলাকা লাগে। মানুষ বা বেশিরভাগ পাখি ইত্যাদি যেমন একটা নির্দিষ্ট ঘর বলে ব্যাপার আছে, বাঘের বেলায় কিন্তু সেটা একটা বিশাল এলাকা। ঘর বা পাখির বাসার মতো অত ছোটোখাটো কনসেপ্ট তার মাথায় আঁটে না। অথচ মানুষ বাদে বাকি সব জীবজন্তুই একই এলাকায় মিলেমিশে থাকতে পারে। যেমন এই এলাকায় বাঘ আছে বলে এখানে তারা বাঁদরকে থাকতে দেবে না, এমনটা নয়। তাই হরিণ শিকার কিন্তু নেহাতি পেটের জ্বালায়, প্লেজার কিলিং নয়। কিন্তু মানুষ যেখানে থাকবে সেখানে পিঁপড়েকেও বিষ খাইয়ে মারবে। তাই হ্যাবিটেট লস, বা বলা উচিত মানুষের হস্তক্ষেপে বাসস্থানের ঘাটতি হয়ে যাওয়া, বাঘের সংখ্যা কমে যাওয়ার পিছনে একটা ভীষণ বড় কারণ। সার্ভে বলছে বাঘেদের আদিম বাসস্থানের 95% আজ আর নেই। কি সাংঘাতিক! আরও শুনবে? এই নিষ্ঠুরতার কোনো তল নেই। শুধু যদি এদেশের কথাও বলি, সরকারি হস্তক্ষেপে এখন পরিস্থিতি বেশ বদলালেও সরাসরি একদম স্বীকার করে ব্যাঘ্র হত্যা শতকের পর শতক ধরে চলে এসেছে শুধু মজার জন্য। নতুন পুরনো সিনেমায় ঘরের দেওয়ালে ঝুলন্ত বাঘের চাল নিশ্চয়ই কোনো না কোনো সময় চোখে পড়েছে। এসবের শুরু অনেক আগে, ১৬শ শতকে। তখন এখানে মুঘল বাদশাহরা রাজত্ব করছে। সম্রাট আকবর বাঘ শিকারকে তাদের বংশের রাজকীয় পরম্পরায় পরিণত করে। ১৮৫৭তে মুঘলরা ভ্যানিশ হয়ে যাওয়া অবধি এই পরম্পরা বরকরার ছিল। এছাড়া রাজপুত, তুর্কি এদেরও একই রকম কীর্তিকলাপ ছিল। সেসব মুহূর্তে ঢের হাতে আঁকা ছবি আর বিবরণ পাওয়া যায়। ব্রিটিশরা আসার পর বাঘেরা যে বিশেষ স্বস্তি পেল তা মোটেও ভাবার কোনো কারণ নেই। ব্রিটিশ রাজা পঞ্চম জর্জ এখানে এসে ১৯১১ সালে নেপালে গিয়ে ১০ দিনে ৩৯টা বাঘ মেরেছিলেন। তাঁর রেকর্ড ব্রেক করে কর্নেল জিওফ্রে নাইটিঙ্গেল এই ভূভারতে মোট ৩০০ বাঘ মেরেছিলেন। কতদিন নিয়েছিলেন তা অবশ্য জানা নেই। এই রকম অগুন্তি ইতিহাস ছড়িয়ে আছে এদিকে ওদিকে। কত আর বলা যায়? বুঝতেই পারছেন সবাই যে আইন করে এই হত্যাকাণ্ডকে একেবারে ঝাড়ে বংশে বন্ধ করতে না পারলে এই উন্মাদনাকে থামানো যেত না। ভারত সরকারের ১৯৭২ সালের ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্টের শিডিউল 1-এ বাঘ মামাদের ঢোকানো হয়, অর্থাৎ আইনত স্বীকার করা হয় যে তারা বিপন্ন, অতএব তাদের মারা আইনত অপরাধ।
তাদের ছাল, হাড়, দাঁত ইত্যাদি নিয়ে ব্যবসা করাও যাবে না। যাই হোক, এতে অন্তত বাঘের সংখ্যা বাড়ছে। 2022 সালে জানা গিয়েছে যে সারা পৃথিবীর বাঘেদের শতকরা প্রায় 75 ভারতবর্ষের সীমানার ভেতর ঘোরাফেরা করছে। আনন্দের বিষয় বটে, তবে আমাদের আরও সচেতন হতে হবে। শুধু যে বাঘের পেটে গুলি মারলেই বাঘ কমে যায় তাই নয়, কোথাও ঘুরতে গিয়ে কেক খেয়ে রাস্তায় প্যাকেটটা ফেলে দিলেও হয়তো কোনো বাঘ মামা প্রাণ হারায়। পরিবেশের সঙ্গে এই সম্পর্কের বোধটা যদি থাকে, তাহলে আমরা কিন্তু বন্যপ্রাণ রক্ষায় অনেকটাই এগিয়ে যাব। কেমন আছে বাঘেরা? দ্বিতীয় ও শেষ পর্ব শুনলেন জানা অজানায়। এটি লিখেছেন মানস ভট্টাচার্য।